হ্যালো স্টুডেন্টস, বায়নে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা যখন হিউম্যান ফিজিওলজি পড়তে যাই তখন আমরা কনফিউজড হয়ে যাই যে কোন জায়গা থেকে আমরা পড়া শুরু করব। তো হিউম্যান ফিজিওলজি যখন আমরা পড়ব, আমাদের সিস্টেমগুলো সম্পর্কে আমরা তখন চিন্তা ভাবনা করব। যেমন ডাইজেস্টিভ সিস্টেম আছে, আমি যে খাবারটা খাচ্ছি সেটা কি হয়, যে খাবার খাচ্ছে সেটা ডাইজেশন হয়, ছোট ছোট খাদ্যকণায় পরিণত হয়, তারপর সেটা সেলের মধ্যে ঢুকে যায়। তো এটা হচ্ছে বেসিক আইডিয়া অফ ডাইজেস্টিভ সিস্টেম। তারপরে ডাইজেশনের পরে সেই খাবার কোথায় চলে যাবে, সেলের মধ্যে চলে যাবে, কে করবে, সার্কুলেটরি সিস্টেম। তো এইভাবে সিকোয়েন্সিয়ালি তোমরা যদি পড়াশোনা করো বা এইভাবে সিকোয়েন্সিয়ালি যদি প্রিপারেশান নাও, তাহলে দেখবে যে প্রিপারেশান অনেকটা কংক্রিট হবে। তো যাই হোক, ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পরপর যে অংশগুলো পড়বো, দেখো প্রথমেই আমরা দেখব নিউট্রিয়েন্টস, তারপরেই যে পোর্শন আছে তো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এবং এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আছে মাউথ, বাক্কাল ক্যাভিটি, তার সঙ্গে সঙ্গে ফ্যারিংস আছে। আচ্ছা, বাক্কাল ক্যাভিটির মধ্যে কি আছে, টাং এবং টিথ, এই এই সমস্ত বিষয়গুলো আছে। এবং তার সঙ্গে সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেমে দেখো ইসোফেগাস আছে, স্টোম্যাক আছে, এবং স্টোম্যাকের মধ্যে যে বিভিন্ন মাসেলস আছে সেগুলো আমাদের পড়তে হবে, স্টোম্যাকের স্ট্রাকচার পড়তে হবে। স্মল ইন্টেস্টাইন আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, যার মধ্যে সমস্ত রকমের খাবারের ডাইজেশন হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, সো অল কাইন্ডস অফ ফুড আর ডাইজেস্টেড ইন দিস স্মল ইন্টেস্টাইন। আফটার ডাইজেশন এগুলো ছোট ছোট পার্টিকেলে পরিণত হয়, তারপর সেগুলো অ্যাবসর্বড হয়ে যায়। তারপরে যে অংশ আছে সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, তার ফাংশন এবং লেয়ার্স অফ দ্য এলিমেন্টারি ক্যানাল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে তো সেই ডাইজেস্টিভ সিস্টেমে কী কী টিস্যু লেয়ার থাকে, তো এই সমস্ত বিষয়গুলো প্রধানত আমরা পড়ব। তারপরে যে অংশ আছে দেখো ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে যেটা আমাদের জানতে হবে, স্যালিভারি গ্ল্যান্ড মানে লালা গ্রন্থি, তার সঙ্গে সঙ্গে আছে লিভার, যেটা সব থেকে বড় আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড, প্যানক্রিয়াস বা অগ্নাশয় যেটাকে বলা হয় মিশ্র গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, তার মানে আমাদের যে স্টোম্যাক আছে সেই স্টোম্যাকের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আছে যেমন ব্রুনার্স গ্ল্যান্ড, ক্রিপস অফ লিভার কোন, এই সমস্ত বিষয় আছে। তারপরেই আছে দেখো ডাইজেশন, অর্থাৎ আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, লিপিড জাতীয় খাবার খাচ্ছি, এদের ডাইজেশন কোথায় হয়। কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হচ্ছে কিন্তু ওরাল ক্যাভিটিতে এবং শেষ হয় স্মল ইন্টেস্টাইনে। এবং কার্বোহাইড্রেট ডাইজেশনের ফলে একদম সব শেষে যে পদার্থ উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোজ, ফ্রাক্টোজ এবং গ্যালাক্টোজ। তাহলে ওরাল ক্যাভিটিতে কি হচ্ছে, কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হচ্ছে এবং প্রোটিনের ডাইজেশন ওরাল ক্যাভিটিতে শুরু হয় না, কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হচ্ছে ওরাল ক্যাভিটিতে এবং শেষ হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। প্রোটিনের ডাইজেশন শুরু হচ্ছে স্টোম্যাকে এবং শেষ হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। আর লিপিড জাতীয় খাবারের ডাইজেশন স্টার্ট হয় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে এবং শেষও হয় কিন্তু ক্ষুদ্রান্তে। এবং এই লিপিড জাতীয় খাবারের ডাইজেশনে সাহায্য করে লিভার, কারণ লিভার থেকে বাইল বা পিত্তরস উৎপন্ন হয় যেটা লিপিড জাতীয় খাবারের ডাইজেশনে সাহায্য করে। এর সাথে সাথে আমরা পড়ব ডাইজেস্টিভ হরমোন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাবসর্পশন অফ নিউট্রিয়েন্টস। তারপরেই যে অংশ আছে দেখো এখানে, তো অ্যাসিমিলেশন অফ দ্য নিউট্রিয়েন্টস, তারপরে এই নিউট্রিয়েন্টস বা এই সমস্ত পুষ্টিকর পদার্থগুলো যেগুলো আমরা খাবার খাচ্ছি সেগুলো আমাদের সেলের মধ্যে চলে যায়, তো তাকেই আমরা বলবো আত্তীকরণ। এবং যে সমস্ত খাবার ডাইজেশন হয় না সেগুলো মল হিসাবে দেহের বাইরে নির্গত হয়। শুধুমাত্র তাই নয়, এই ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের জানতে হবে ব্যালেন্সড ডায়েট কাকে বলে বা সুষম খাদ্য কাকে বলে, এবং কিছু ডিসঅর্ডার অফ ডাইজেস্টিভ সিস্টেম। এবং সবশেষে আমরা যে পোর্শন পড়ব তো তার একদম সামারি আমরা দেখে নেব। দেখো, প্রথমেই আমরা যেটা সম্পর্কে আলোচনা করব তো সেটা হচ্ছে নিউট্রিয়েন্টস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রতিদিন বিভিন্ন রকমের খাবার খাই এবং এই খাবারগুলোর মধ্যেই কিন্তু ডিফারেন্ট টাইপের নিউট্রিয়েন্টস বা পুষ্টিকর পদার্থ আছে। যেমন আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে কার্বোহাইড্রেট আছে, সো কার্বোহাইড্রেট ইজ এ ওয়ান টাইপ অফ নিউট্রিয়েন্টস। তার সঙ্গে সঙ্গে লিপিডস আছে, প্রোটিনস আছে, এবং এর সঙ্গে সঙ্গে আছে ভিটামিনস, মিনারেলস, এবং তার সঙ্গে সঙ্গে আছে ওয়াটার। তো এই সমস্ত পদার্থগুলোই প্রধানত আমাদের নিউট্রিয়েন্টস। তাহলে খাবার আমরা যে খাচ্ছি সেই খাবারের মধ্যেই কিন্তু আমরা নিউট্রিয়েন্টস পেয়ে যাচ্ছি। তোমাদেরকে বায়োকেমিস্ট্রিতে কার্বোহাইড্রেট পড়তে হবে, লিপিড পড়তে হবে, প্রোটিন পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে মিনারেলস পড়তে হবে। আমি মিনারেলস সম্পর্কে বলবো, তোমাদের এসএলএসটি সিলেবাসে মিনারেলস আছে, জল আছে, ওয়াটার আছে এবং ভিটামিনস আছে। ডিফারেন্ট টাইপের ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, কে, বি, সিপি। তো তাদের বায়োকেমিক্যাল ফাংশন এবং কোন ভিটামিন কোন ধরনের এনজাইমের কোএনজাইম হিসাবে কাজ করে, এগুলো থেকে জেনারেলি কোয়েশ্চেন্স দেওয়া হয়। তাহলে দেখো, নিউট্রিয়েন্টস কথাটা যেখান থেকে এসছে তার নাম হচ্ছে নিউট্রিও, সুতরাং এর মানে হচ্ছে টু নারিশ। এবং নিউট্রিয়েন্টস আর দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস প্রেজেন্ট ইন দ্য ফুড, তার মানে নিউট্রিয়েন্টস হলো সেই সমস্ত রাসায়নিক পদার্থ যেগুলো আমরা খাবারের মধ্যেই পেয়ে যাই। খাবারের মধ্যেই আমরা যেটা পেয়ে যাই সেটাই হচ্ছে নিউট্রিয়েন্টস। এবং খাবার যে ফুড যেটা, তো সেটাকে বলা হয় ডায়েট। আমরা যে খাবার খাচ্ছি তো সেটাই হচ্ছে ডায়েট। আর এই ডায়েটের মধ্যেই কিন্তু ডিফারেন্ট টাইপের নিউট্রিয়েন্টস থাকে। এবং নিউট্রিয়েন্টস প্রধানত কী কাজে ব্যবহার করা হয়, গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে মেনটেনেন্স অফ দ্য বডি ফাংশন।
আমাদের বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেহের যে বিভিন্ন রকমের কাজ, তো সেই সমস্ত কাজে এরা হেল্প করে। নিউট্রিশন ইজ দ্য প্রপার প্রসেস। তাহলে এখন একটা ব্যাপার, ডাইজেস্টিভ সিস্টেম আমরা যখন পড়বো আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দিস নিউট্রিশন। নিউট্রিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ লিভিং অর্গানিজম অবটেইন নিউট্রিয়েন্টস। লিভিং অর্গানিজম যে প্রসেসে এই নিউট্রিয়েন্টসটাকে পায় দ্যাট আর নেসেসারি ফর দেয়ার গ্রোথ অ্যান্ড মেনটেনেন্স। এগুলো কোষ বৃদ্ধি করে, ক্ষয়পূরণ করে, দেহের গঠন ইত্যাদি কাজে কিন্তু নিউট্রিয়েন্টস সাহায্য করে। এবং এই নিউট্রিয়েন্টস প্রধানত কত রকমের হতে পারে বেসড অন কনস্টিটিউয়েন্টস। তাহলে নিউট্রিয়েন্টস প্রধানত অর্গ্যানিক হতে পারে। যেমন অর্গ্যানিক মানে হচ্ছে যার মধ্যে কার্বন থাকে। যেমন দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং ভিটামিনস, এগুলো সব অর্গ্যানিক নিউট্রিয়েন্টস। আর ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টস কোনগুলো? বিভিন্ন রকমের মেটাল, যেমন মিনারেলস এবং ওয়াটার। তাহলে খনিজ লবণ এবং জল, এগুলোকে আমরা বলবো ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টস। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আবার দেখো বেসড অন দ্য অ্যামাউন্ট রিকোয়ার্ড, মানে আমরা যে ডায়েটের মধ্য দিয়ে যে নিউট্রিয়েন্টস আমরা ইনটেক করছি, কোনটা কী পরিমাণে লাগছে, তো তার উপর বেস করে আমরা এই নিউট্রিয়েন্টসকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং আর একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রধানত আমাদের দেহতে অনেক বেশি পরিমাণে লাগে, তো লার্জ কোয়ান্টিটিতে লাগে, অনেক বেশি পরিমাণে লাগে। দে আর ইনভলভড ইন দ্য সিনথেসিস অফ ভেরিয়াস কম্পাউন্ডস। অর্থাৎ এই সমস্ত নিউট্রিয়েন্টসগুলো আমাদের দেহতে বিভিন্ন রকমের পদার্থ তৈরি করতে কাজে লাগে। যেমন কার্বোহাইড্রেট আছে, ফ্যাটস আছে এবং প্রোটিনস আছে। এবং মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো প্রধানত আমাদের দেহতে কম পরিমাণে লাগে এবং দে আর ইনভলভড ইন দ্য রেগুলেশন অফ মেটাবলিজম। তার মানে কি, এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো বিভিন্ন এনজাইমের কো এনজাইম বা কো ফ্যাক্টর হিসাবে কাজ করে। সেই জন্য এদেরকে আমরা প্রধানত বলছি যে রেগুলেশন অফ দ্য মেটাবলিজমে হেল্প করে, যেমন ভিটামিনস এবং তার সঙ্গে সঙ্গে মিনারেলস। সুতরাং আমরা দেখলাম নিউট্রিয়েন্টস প্রধানত দুই ধরনের, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। তো আজকের ক্লাসে আমরা মেনলি আলোচনা করব ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের এলিমেন্টারি ক্যানাল আছে এবং তার সঙ্গে সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেমে বিভিন্ন অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড আছে। তো এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব আজকে, এবং পরের ক্লাসে আমরা আলোচনা করব ডাইজেশনের বিভিন্ন প্রসেস, তার সঙ্গে সঙ্গে অ্যাসিমিলেশন, বিভিন্ন খাবার কিভাবে অ্যাবসর্বড হয়, এবং নিউট্রিশনের কিছু ডিজিজ সম্পর্কেও আমরা পরের ক্লাসে আলোচনা করব। সুতরাং মোট দুটো ক্লাসে তোমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেম আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। দেখো, ডাইজেশন ইজ দ্য ব্রেকডাউন অফ দ্য লার্জ ফুড মেটেরিয়ালস ইনটু দ্য স্মল ফুড মলিকিউলস। আমরা যে বড় বড় খাবার খাচ্ছি, তো সেই সমস্ত খাবারগুলোকে ছোট ছোট খাদ্যকণে পরিণত করতে হেল্প করে যে সিস্টেম, তো সেটাই ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের দুটো পোর্শন আছে, একটা এলিমেন্টারি ক্যানাল এবং আর একটা অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। তোমরা জানো যে আমাদের বডি প্রধানত টিউব উইদিন টিউব লাইক প্ল্যান। তাহলে একটা টিউব যেটা, তো সেটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, আর তার বাইরে থাকে আমাদের কি বডি ওয়াল। এবং এই ডাইজেস্টিভ সিস্টেম শুরু হচ্ছে কোথা থেকে? শুরু হচ্ছে কিন্তু মাউথ ক্যাভিটি থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কিন্তু অ্যানাসে। সুতরাং এই যে নলটা, তো এই নলটাকেই আমরা বলবো এলিমেন্টারি ক্যানাল। এবং এই নলের আবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মডিফিকেশান ঘটেছে এবং তার ফলে যেগুলো তৈরি হয়েছে সেগুলো অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। তো এলিমেন্টারি ক্যানালের কী কী পার্ট আছে দেখো, মাউথ আছে, বাক্কাল ক্যাভিটি আছে, ফ্যারিংস আছে, গলবিল আছে, ইসোফেগাস আছে, স্টোম্যাক, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। আর অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডের মধ্যে আবার বিভিন্ন অংশ আছে, যেমন স্যালিভারি গ্ল্যান্ড, তার সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াস আছে। সো ডিফারেন্ট টাইপসের গ্ল্যান্ড আছে, কিন্তু মেনলি আমরা আজকে যেটা পড়বো সেটা প্রধানত এই ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ এই এলিমেন্টারি ক্যানাল এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের গ্ল্যান্ড। দেখো, প্রথমে আমরা দেখব মাউথ এবং বাক্কাল ক্যাভিটি। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তাহলে কোথা থেকে শুরু হচ্ছে? মাউথ এবং বাক্কাল ক্যাভিটি। সুতরাং মাউথ মানে কি? এটা হচ্ছে ওপেনিং অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। আমাদের যে এলিমেন্টারি ক্যানাল আছে তার যে ওপেনিংটা, সেটা যেখান দিয়ে ওপেন হচ্ছে, তো সেটাকেই আমরা বলবো মাউথ। মাউথ প্রধানত বাউন্ডেড বাই টু মুভেবল লিপস। দেখো, আমাদের এই যে ঠোঁট আছে, এই দুটো ঠোঁট আমরা কি করতে পারি? মুভ করতে পারি। সুতরাং এই মাউথ যেটা, সেটা প্রধানত এই ঠোঁট দিয়ে প্রধানত ঢাকা থাকে। সো দিস ইজ বাউন্ড বাই টু মুভেবল লিপস, দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার লিপস। এবং মাউথ লিডস টু বাক্কাল ক্যাভিটি। তাহলে মাউথ ওপেনিং অফ দ্য ডাইজেস্টিভ ক্যানাল বা ডাইজেস্টিভ সিস্টেম যেটা, তো সেটাই মাউথ। এবং মাউথ যেখানে শেষ হচ্ছে, একটা বড় গহ্বরে শেষ হচ্ছে, যার মধ্যে টাং আছে, তার সঙ্গে সঙ্গে দাঁত আছে, তো সেটাকেই আমরা বলবো বাক্কাল অর ওরাল ক্যাভিটি। এখন এই বাক্কাল ক্যাভিটিকে যদি তোমরা দেখো, তাহলে বাক্কাল ক্যাভিটির কিছু অংশ আমরা দেখতে পাবো। প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে প্যালেট। প্যালেট মানে কি? এই যে মুখগহ্বরে আমরা যদি জিভ দিই, দেখো এই যে ওপরের যে অংশটা, তো সেই ওপরের অংশটাকেই আমরা বলবো প্যালেট। তো সেটাকে আমরা বলবো রুফ অফ বাক্কাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটির ছাদ। তারপরে যে অংশ আছে সেটা হচ্ছে টাং বা জিহবা, এবং এর সাথে সাথে বাক্কাল ক্যাভিটিতে আমরা
টিথকে দেখতে পাবো বা দাঁতকে দেখতে পাবো। তো প্রথমেই আমরা দেখব যে টাং, আমরা বাক্কাল ক্যাভিটি দেখে নিলাম। তো টাং বা জিহ্বা প্রধানত কাকে বলে? এটা হচ্ছে ফ্রিলি মুভেবল মাস্কুলার অর্গান। দেখো জিভকে আমরা কি করতে পারি? আমরা নাড়াচাড়া করতে পারি। দ্যাট অকুপাইজ ফ্লোর অফ দ্য মাউথ বা বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটির ফ্লোরে প্রধানত জিভ থাকে এবং জিভ হচ্ছে একটা ফ্ল্যাট এবং ভলেন্টারি, মানে ইচ্ছামতো আমরা নাড়াচাড়া করতে পারি এবং সেন্সরি ইন ফাংশন। কারণ জিহ্বাতে বিভিন্ন রকমের সেন্স অর্গান থাকে। সেন্স অর্গান বলতে এক্ষেত্রে টেস্ট বার্ড থাকে এবং জিভের কিছু অংশ আছে। দেখো প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে ফ্রেনিউলাম। তো ফ্রেনিউলাম কাকে বলে? টাং ইজ অ্যাটাচ টু দ্য ফ্লোর অফ দ্য মাউথ ক্যাভিটি বাই লিঙ্গুয়াল ফ্রেনিউলাম। দেখো আমাদের জিভ মাউথ ক্যাভিটিতে ঢাকা থাকে, তাহলে তোমরা যদি রুফেতে যদি জিভটাকে ঠেকাও দেখবে যে জিভেতে একটা টান পড়বে। তো এই যে টানটা পড়ছে যে পাতলা চামড়া দিয়ে, তো সেটাকেই আমরা বলবো লিঙ্গুয়াল ফ্রেনিউলাম। এবং দেখো প্যাপিলা কাকে বলে? দিজ আর দ্য প্রজেকশনস অফ দ্য আপার সারফেস অফ দ্য টাং এবং সাম অফ দেম বিয়ার টেস্ট বার্ড। তার মানে কি, এখানে ধরা যাক জিহ্বা আছে এবং জিহ্বাতে কিছু এরকম ছোট ছোট প্রজেকশন আছে এবং এই সমস্ত প্রজেকশনগুলোকে, মানে যেটা এলিভেটেড হয়ে গেছে, তো সেই প্রজেকশনগুলোকেই আমরা বলবো প্যাপিলা এবং এই প্যাপিলার মধ্যে থাকে টেস্ট বার্ড। সুতরাং টেস্ট বার্ড তাহলে আমরা কাকে বলবো? যেটা প্যাপিলার মধ্যে থাকে। সো দিস আর দ্য রিসেপ্টার্স অফ দ্য টেস্ট। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার গ্রহণের, খাবারগুলো তো বিভিন্ন কেমিক্যাল মেটেরিয়ালস দিয়ে তৈরি, তো সেটাকে সেন্স করতে সাহায্য করে এই সমস্ত টেস্ট বার্ডগুলো। দে আর ক্যাপেবল অফ সেন্সিং অল 4 টেস্টেস। 4টে টেস্টই এটা সেন্স করতে সাহায্য করে, যেমন বিটার, সৌর, সল্টি এবং সুইট, অ্যান্ড সেন্ডিং দিস মেসেজেস টু দ্য ব্রেন টু জেনারেট দ্য সেন্সেশন অফ দ্য টেস্ট। আমরা পরে এই টেস্ট সেন্সেশন সম্পর্কে তার মলিকুলার মেকানিজম আমরা পড়ব। অ্যান অ্যাভারেজ পারসন হ্যাভ অ্যাবাউট 10,000 টেস্ট বার্ড। তাহলে অ্যাভারেজ পার্সনে কতগুলো টেস্ট বার্ড থাকবে? অন্তত 10,000 টেস্ট বার্ড থাকবে। তো টাং বা জিহ্বার কাজ কি? অবভিয়াসলি এটা খাদ্য চিবোতে সাহায্য করে, খাবারকে গিলতে সাহায্য করে, টেস্ট নিতে সাহায্য করে, দাঁতকে পরিষ্কার করতে সাহায্য করে এবং সব শেষে যেটা ইম্পর্টেন্ট, তো সেটা হচ্ছে স্পিচ, মানে এটা প্রধানত আমাদের কথা বলতে সাহায্য করে। তো এগুলোই প্রধানত আমাদের টাং সম্পর্কে পড়তে হবে। এরপরেই যে অংশটা আছে, দেখো বাক্কাল ক্যাভিটির একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, তো তাকে আমরা বলবো টিথ। দেয়ার হার্ড স্ট্রাকচার, আমরা জানি যে দাঁত প্রচণ্ড শক্ত একটা স্ট্রাকচার, দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ 2 সেমিসার্কলস এমবিডেড ইন দ্য সকেট অফ দ্য জ বোনস। আমাদের যে চোয়াল আছে, অর্থাৎ আমাদের যে জ আছে, এই চোয়াল তো নিশ্চয়ই বোনস দিয়ে তৈরি হয়। এই বোনসের মধ্যে সকেট থাকে, ক্যাভিটি থাকে এবং সেই ক্যাভিটির মধ্যেই দাঁত থাকে। দে আর একটো মেসোডার্মাল ইন অরিজিন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দাঁতের অরিজিন কি? একটো মেসোডার্মাল ইন অরিজিন। দে হ্যাভ দ্য সেভারেল ইউজেস সাচ অ্যাজ দ্য গ্রিপিং, কাটিং। আমরা প্রত্যেকেই জানি যে খাবার চিবোতে প্রধানত দাঁত সাহায্য করে। এবার দেখো দাঁতের যে স্ট্রাকচার, ওপরের দিকের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে ওপরের দিকের যে অংশটা আছে, তো এই অংশটাকেই আমরা বলবো ক্রাউন। তো দিস ইজ এক্সপোজড পার্ট অফ দ্য টুথ। আমাদের দাঁতের যেটা বাইরে থেকে যে অংশটা দেখতে পাচ্ছি, তো সেটাই আমরা বলবো ক্রাউন। প্রজেক্ট অ্যাবোট দ্য গামস, এই যে অংশটা আছে এটা হচ্ছে মাড়ি, মাড়ির ওপরে যে অংশটা আছে তো তাকেই আমরা বলছি ক্রাউন। অর্থাৎ এই যে পোর্শনটা আছে, মাড়ির ওপরের যে পোর্শনটা আছে, তো এটাকেই আমরা বলবো ক্রাউন। এনামেল দেখো হার্ডেস্ট পার্ট অফ দ্য হিউম্যান বডি। তাহলে আমাদের দেহের সব থেকে শক্ত যে অংশটা, তো সেটাই হচ্ছে এনামেল এবং ইট কভার্স দ্য ক্রাউন। এই যে ক্রাউন আছে, এই ক্রাউনকে কিন্তু এনামেল ঢেকে রাখে এবং সেই জন্য দাঁত এত গ্লজি হয়। এবং এবং এক্ষেত্রে দেখো নট সাপ্লাইড বাই দ্য ব্লাড ভেসেলস। যাই হোক, হেল্পস ইন দ্য মাস্টিকেশন অফ দ্য ফুড, যেটা ইম্পর্টেন্ট পার্ট, তো সেটা হচ্ছে এই জায়গাটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো দাঁতের যে অংশটা আছে, তো সেটা হচ্ছে নেক। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে নেক। নেক মানে কি? মিডল পার্ট অফ দ্য টিথ এবং সারাউন্ডেড বাই দ্য গামস। দেখো এখানে এই যে গামস আছে, মানে আমাদের যে মাড়ি আছে, সেই মাড়ি প্রধানত দাঁতের যে অংশটাকে ঢেকে রাখে, তো সেটাকেই আমরা বলবো নেক। এবং নিচের যে অংশটা আছে, তো তাকেই আমরা বলবো রুট, একদম বেসাল পার্ট অফ দ্য রুট এমবিডেড ইন দ্য জ বোনস। অর্থাৎ যেটা জ বোনসের মধ্যে এমবিডেড আছে, এই যে পোর্শনটা আছে যেটা জ বোনসের মধ্যে একদম পোঁতা আছে, তো সেটাকেই আমরা বলবো রুট। এবং দাঁতের এই রুটেতে প্রধানত বিভিন্ন নার্ভ, ব্লাড ভেসেলস ইত্যাদি আছে। সুতরাং সেই কারণের জন্যই প্রধানত দাঁত তুললে আমাদের লাগে, রক্ত বের হয়, এই সমস্ত সেন্সেশন হয়। তাহলে দাঁতের 3টে অংশ আমরা দেখলাম, একটা হচ্ছে ক্রাউন, একটা নেক এবং আর একটা হলো রুট। এবার দেখো এই যে ডেন্টিশন আছে, এই ডেন্টিশন ডিফারেন্ট রকমের হতে পারে। প্রথম টাইপের যে ডেন্টিশন দাঁত, তো সেটা হচ্ছে হেটারোডন্ট। আমাদের প্রধানত বিভিন্ন রকমের দাঁত থাকে। আমরা জানি যে আমাদের 4 রকমের দাঁত থাকে, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার।
তো এই যে ডিফারেন্ট টাইপের দাঁত আমাদের থাকে, সেই জন্য আমাদের যে ডেন্টিশনের যে টাইপ, তো সেটা হেটারোডন্ট। যেমন হিউম্যান এবং তার সঙ্গে সঙ্গে চিতা, আমাদের ডিফারেন্ট টাইপের দাঁত থাকে। আর হোমোডন্ট মানে কি? প্রেজেন্স অফ এ সিঙ্গেল টাইপ অফ টিথ ইন দ্য ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে যদি একই রকমের দাঁত থাকে তো তখন তাকে বলে হোমোডন্ট। এক্সাম্পল হচ্ছে ডলফিন। তাহলে হিউম্যান টিথ কত রকমের হয়? ইনসাইজার, ক্যানাইন, তার সঙ্গে সঙ্গে প্রিমোলার এবং এর সাথে সাথে মোলার। দেখো ইনসাইজার যেটা, সেটা হচ্ছে চিজেল শেপেড এবং হেল্প ইন কাটিং, কোনো কিছু জিনিস কাটতে সাহায্য করে। আর আর ক্যানাইন মানে কি? ক্যানাইন প্রধানত ড্যাগার শেপেড। ক্যানাইন কি? ড্যাগার শেপেড। দেখো ইনসাইজারের সংখ্যা কিন্তু 8টা, ওপরের চোয়ালে এখানে দুটো দুটো করে 4টে আছে। আমি ডেন্টাল ফর্মুলা একটু পরে আসছি। তাহলে এর সংখ্যা 8টা। ক্যানাইনের সংখ্যা কিন্তু 4টে, ওপরের চোয়ালে 2টো এবং নিচের চোয়ালে 2টো, এবং প্রধানত যে কোনো জিনিসকে ছিঁড়তে সাহায্য করে। যেমন মাংসাশী প্রাণীদের ক্যানাইন অনেক বড় হয়, তোমরা জানো। এবং প্রিমোলার এর সংখ্যা কিন্তু 8, এবং এটা কিন্তু বাইকাস্পিড, মানে দুটো কাস্প থাকে অ্যাট দ্য ক্রাউন, এবং সেফট ফর দ্য চিউইং অ্যান্ড দ্য ক্রাসিং, কোনো খাবারকে ক্রাসিং করতে, গুঁড়ো গুঁড়ো করতে সাহায্য করে। সব শেষে যেটা আছে সেটা হচ্ছে মোলার দাঁত, এবং মোলার দাঁতকে আমরা প্রধানত বলবো উইজডম টিথ। একদম সব শেষে যে দাঁত আছে তো সেটা হচ্ছে উইজডম টিথ। এবং এলিফ্যান্টের ক্ষেত্রে দ্য আপার ইনসাইজার আর মডিফাইড ইন্টু কার্ভ টাস্ক। তাহলে এলিফ্যান্টের যে দাঁত আমরা দেখি, যার জন্য এলিফ্যান্ট ওয়ার্ল্ড ফেমাস, তো সেটার কিছুই নয়, সেটা হচ্ছে তাদের ইনসাইজার। তো টাইপস অফ টিথ বেসড অন দ্য প্লেসমেন্ট অফ দ্য জয়েতে যেভাবে প্লেসমেন্ট হয়ে থাকে, তো তার উপর বেস করে দাঁতকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন থেকোডন দাঁত, যেটা মাড়িতে পোঁতা থাকে, যেমন মানুষ এবং তার সঙ্গে সঙ্গে ক্রোকোডাইল। এবং প্লুরোডন টিথ কাকে বলে? টিথ অন দ্য ল্যাটারাল সাইড অফ দ্য জবন। দেখো এখানে জবনস আছে, তো জবনসের ল্যাটারাল সাইড, একটু সাইডের দিকে যদি দাঁত থাকে তো তখন তাকে বলে প্লুরোডন্ট, যেমন রেপটাইলসের দাঁত। আর অ্যাক্রোডন্ট মানে কি? টিথ অন দ্য টার্মিনাল পার্ট অফ দ্য জবনের একদম প্রান্তের দিকে যেটা থাকে, যেমন অ্যাম্ফিবিয়ান্স এবং ফিশের যে টিথ, তো সেটা কিন্তু অ্যাক্রোডন্ট টাইপের টিথ। ঠিক আছে, তাহলে মাছেতেও দাঁত থাকে, সরীসৃপেও দাঁত থাকে, অ্যাম্ফিবিয়াতে দাঁত থাকে, ম্যামালসে দাঁত থাকে। এরপরে দেখো টিথকে আবার মোনোফিওডন্ট আমরা বলতে পারি। যদি একবার দাঁত ওঠে তো তখন তাকে বলে মোনোফিওডন্ট। এবং লাস্ট মোলার ইন ম্যান হচ্ছে উইজডম টিথ। ডাইফিওডন্ট মানে কি? যদি দুবার যদি দাঁত ওঠে জীবনে তো তখন তাকে বলে ডাইফিওডন্ট। আর পলিফিওডন্ট মানে কি? টিথ হুইচ অ্যাপিয়ার মোর দ্যান 2 আইস, মানে 2-এর বেশিবার যদি দাঁত ওঠে, যেমন সার্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই যে ডাইফিওডন্ট আছে মানুষের ক্ষেত্রে প্রধানত 2বার দাঁত ওঠে তাদের, একবার 6 মাস বয়সে দাঁতগুলো পড়ে যায়। তো যে সমস্ত দাঁতগুলো পড়ে যায় তো তাকে বলে টেম্পোরারি অর দ্য মিল্ক অর দ্য ডেসিডুয়াস টিথ। ডেসিডুয়াস মানে কি? যেটা ঝরে পড়ে। সো ফুললি ডেভেলপড বাই দ্য এজ অফ 2 to 3 ইয়ার্স, 2 থেকে 3 বছরের মধ্যে এই দাঁতগুলো মিল্ক টিথ গজিয়ে যায়, এবং এর সংখ্যা কিন্তু 20 ইন নাম্বার। 8 ইনসাইজার, 4 ক্যানাইন অ্যান্ড 8 মোলার্স, এবং প্রিমোলার প্রধানত অ্যাবসেন্ট থাকে। আর পার্মানেন্ট টিথ যেটা, সেটা হচ্ছে এই মিল্ক টিথ ঝরে গেলে, মানে পড়ে গেলে, তো তার জায়গা নিয়ে নেয় পার্মানেন্ট টিথ, এবং পার্মানেন্ট টিথের যে সংখ্যা সেটা হচ্ছে 32 ইন নাম্বার। রাইট, তাহলে আমরা মাউথ ক্যাভিটি দেখে নিলাম। এবার আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে ফ্যারিংস। দেখো মাউথ ক্যাভিটি থেকে যে একটা লম্বা প্যাসেজ চলে গেছে তো তাকেই আমরা বলবো ফ্যারিংস। এবং দেখো দ্য ইসোফেগাস অ্যান্ড দ্য ট্রাকিয়া ওপেন ইনটু দ্য ফ্যারিংস, অর্থাৎ যে ইসোফেগাস আছে, ফ্যারিংসের পরেই ডাইজেস্টিভ সিস্টেমের ইসোফেগাস, এবং তার সঙ্গে সঙ্গে ট্রাকিয়া, যেটা রেসপিরেটরি সিস্টেমের ট্রাকিয়া, তো সেই ট্রাকিয়া এখানে এসো ওপেন হয়। সো ইট ইজ দ্য কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে খাবার যে যাচ্ছে সেটাও যেমন এই ফ্যারিংসে এসে উন্মুক্ত হয়, এবং ট্রাকিয়াও কিন্তু এখানে এসে ওপেন হচ্ছে। সেই জন্য ফুড এবং এয়ারের যেটা কমন প্যাসেজ, তো সেটাই কিন্তু ফ্যারিংস বা গলবিল। এই কারণের জন্যই লোয়ার যে সমস্ত ভার্টিব্রেটস আছে তাদের ক্ষেত্রে আমরা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস দেখতে পাই। গিল কি কাজে সাহায্য করে? গিলস রেসপিরেশনে সাহায্য করে। মাসেলস অফ দ্য ফ্যারিংস কন্ট্রাক্ট, ফ্যারিংসের যে মাসেলস আছে সেটা সংকুচিত হয়, এবং রেইজিং অ্যান্ড এক্সপ্যান্ডিং দ্য ফ্যারিংস অ্যান্ড দ্যাট হেল্পিং ইন দ্য সোয়ালোয়িং। এবং ইট হ্যাজ দ্য টনসিলস, এই ফ্যারিংসের মধ্যে আমরা টনসিল দেখতে পাই। টনসিল আর দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স এগেনস্ট দ্য ইলনেস। এবং এপিগ্লটিস থাকে, দেখো কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ লোকেটেড অন দ্য থ্রোট, এবং প্রিভেন্টস দ্য ফুড ফ্রম এন্টারিং দ্য গ্লটিস হোয়াইল সোয়ালোয়িং। ঠিক আছে, তাহলে এই এপিগ্লটিসের কাজ কি? প্রধানত খাবারকে প্রধানত ট্রাকিয়ার মধ্যে ঢুকতে এপিগ্লটিস বাধা দেয়, যেটা ফ্যারিংসেরই একটা পার্ট। ফ্যারিংসের পরে যে অংশটা আছে তো সেটা হচ্ছে ইসোফেগাস। দেখো এই পর্যন্ত আমরা যদি ধরে নিই ফ্যারিংস, তো ফ্যারিংসের পরে যে পোর্শনটা আছে তো সেটা হচ্ছে ইসোফেগাস। একটা লম্বা একটা টিউব লাইক স্ট্রাকচার, তো এটাকে বলা হয় ফুড পাইপ অর দ্য ফুড টিউব বলা হয়।
ইট ট্রান্সফার ফুড ফ্রম দ্য ফ্যারিংস টু দ্য স্টোম্যাক বাই পেরিস্টালসিস। যেহেতু ইসোফেগাস একটা লম্বা এরকম একটা টিউব লাইক স্ট্রাকচার, তাহলে এর ক্রমসংকোচন হয়, তো তাকে আমরা বলবো পেরিস্টালসিস, এবং পেরিস্টালসিসের মধ্য দিয়ে খাবার ইসোফেগাস হয়ে সেটা কিন্তু স্টোম্যাকে চলে আসে। ইসোফেগাসের পরেই যে পোর্শন আছে, দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, সো দিস ইজ কল্ড এজ স্টোম্যাক। তাহলে ইসোফেগাসের পরেই কি আছে, ইসোফেগাসের পরেই যে অংশটা আছে তো সেটা হলো স্টোম্যাক। তো স্টোম্যাকে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টোম্যাকের ছবি। স্টোম্যাকের বিভিন্ন পার্ট আছে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। স্টোম্যাক বা পাকস্থলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কাজ, সেটা হলো প্রোটিনের ডাইজেশন এখানে শুরু হয়, এবং স্টোম্যাক থেকে HCl নির্গত হয়, যেটা খাদ্যকে আম্লিক করে। স্টোম্যাকের pH 1 থেকে 1.5 রেখে দেয়, এবং স্টোম্যাক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজাইম পেপসিন নির্গত হয়, যেটা প্রোটিনের ডাইজেশনে হেল্প করে। দেখো, স্টোম্যাক প্রধানত একটা জে শেপেড ব্যাগ লোকেটেড ইন দ্য আপার পার্ট অফ অ্যাবডোমেন। এটা একটা হলো অর্গ্যান দ্যাট হোল্ডস দ্য ফুড, খাবারকে যেটা ধরে রাখে। সো দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য গ্যাস্টার অ্যান্ড প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডাইজেশন। স্টোম্যাকের প্রধানত বেশ কতগুলো অংশ আছে। প্রথম যে পার্ট আছে সেটা হচ্ছে কার্ডিয়াক প্রান্ত। ইসোফেগাস ওপেন্স ইন্টু দ্য স্টোম্যাক ইন্টু দিস রিজিয়ন। অর্থাৎ ইসোফেগাস স্টোম্যাকের যে অংশে এসে উন্মুক্ত হয়, ধরা যাক এটা ইসোফেগাস আছে, তাহলে এটা স্টোম্যাকের এই পার্টেতে এসে উন্মুক্ত হচ্ছে, সুতরাং এই অংশটাকেই আমরা বলবো কার্ডিয়াক এন্ড। ইট ইজ প্রেজেন্ট নিয়ার দ্য হার্ট, এটা হার্টের কাছাকাছি থাকে, সেই জন্য এটাকে কার্ডিয়াক রিজিয়ন বলা হয়। দ্য ওপেনিং ইজ গার্ডেড বাই কার্ডিয়াক অর দ্য গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার। তুমি শুধু এই কার্ডিয়াক পোর্শনটা মাথায় রাখবে। কার্ডিয়াকের পরেই স্টোম্যাকের যেটা মেন বডি আছে, তো সেটাই হলো ফান্ডাস। দিস রিজিয়ন ফিল্ড উইথ এয়ার অ্যান্ড গ্যাস। তো ফান্ডাস পোর্শন এয়ার এবং গ্যাস দিয়ে ফিল্ড থাকে। ফান্ডাসের পরে যে অংশটা আছে, ফান্ডাস মানে কি, ধরা যাক এখানে তোমরা স্টোম্যাককে দেখতে পাচ্ছ, সুতরাং এটা যদি প্রধানত কার্ডিয়াক প্রান্ত হয়, তাহলে এই যে অংশটা আছে এই অংশটাকেই আমরা বলবো ফান্ডাস। তারপরে বাকি যে অংশটা আছে তো তাকেই আমরা বলবো বডি। সো দিস ইজ দ্য মেন পার্ট অফ দ্য স্টোম্যাক, এবং ফুড ইজ ব্রোকেন ডাউন ইন্টু দ্য স্মলার পার্টিকেল, এবং এনজাইমস প্রধানত এখানেই থাকে। এরপরেই একদম লাস্ট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে পাইলোরিক প্রান্ত। তাহলে স্টোম্যাকের যে মাসেলসগুলো একটু দেখে নাও। দ্য মাসেলস অফ দ্য স্টোম্যাক, দ্য চার্নিং অ্যাকশন ইন দ্য স্টোম্যাক ইজ ব্রট বাই দ্য মাসেলস অফ দ্য স্টোম্যাক। স্টোম্যাকের যে ওয়াল আছে ডিফারেন্ট টাইপের মাসেলস থাকে। ফিজিক্যাল ব্রেকডাউন অফ দ্য ফুড ইন দ্য স্টোম্যাক, স্টোম্যাকের মধ্যে যখন খাবার আসে এর মাসেলসগুলো কি করে, খাবারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তো ডিফারেন্ট টাইপের মাসেলস আছে, দেখো লঙ্গিচুডিনাল মাসেলস যেটা আছে রানস লেন্থ ওয়াইজ, একদম লেন্থ ওয়াইজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে লঙ্গিচুডিনাল মাসেল একদম লেন্থ ওয়াইজ যাচ্ছে। তারপরে যে অংশটা আছে দেখো সার্কুলার মাসেলস আছে, প্রেজেন্ট ইন এ রিং লাইক অ্যারেঞ্জমেন্ট, এইভাবে রিংয়ের মতো যে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে সার্কুলার মাসেলস। আর লঙ্গিচুডিনাল মাসেলস আমরা দেখলাম, সুতরাং কোনটা লঙ্গিচুডিনাল মাসেলস, একদম লম্বা যে অংশগুলো আছে, অর্থাৎ এই যে পোর্শনগুলো আছে, তো এগুলোই প্রধানত লঙ্গিচুডিনাল মাসেলস। আর সার্কুলার মাসেল প্রধানত এই যে এইভাবে আছে সার্কুলার মাসেলস, এবং অবলিক মাসেল লেয়ার এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। এবং রুগাই, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে ইররেগুলার ফোল্ড প্রেজেন্ট ইন দ্য ইনার মোস্ট লেয়ার দ্যাট ডিসঅ্যাপিয়ার হোয়েন ডিস্টেন্ডেড। অর্থাৎ স্টোম্যাকের ভিতরের দিকের ওয়ালটাকে যদি আমরা দেখি, তাহলে এখানে অনেক ফোল্ড দেখা যায়, ইররেগুলার ফোল্ড দেখা যায়, এবং এই ফোল্ডগুলোকেই আমরা বলবো রুগাই। ক্লিয়ার? আচ্ছা, স্টোম্যাকের পরেই যে অংশটা আছে সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, বা যেটাকে আমরা বলবো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের তিনটে পার্ট আছে, একটা ডিওডিনাম, একটা জেজুনাম, এবং আর একটা হচ্ছে ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের মোট তিনটে পার্ট থাকে। ক্লিয়ার? সো একটা হচ্ছে ডিওডিনাম, তো এখানে থাকে ডিওডিনাম, এখানে থাকবে জেজুনাম, এবং তার সঙ্গে সঙ্গে ইলিয়াম। একটু ডিওডিনাম দেখে নাও। ডিওডিনাম ইজ দ্য শর্টেস্ট অ্যান্ড দ্য ওয়াইডেস্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের সব থেকে ছোট এবং ওয়াইডেস্ট মানে কি, এইরকম চওড়া যে পোর্শনটা আছে তো সেটাই হলো ডিওডিনাম। সো দ্য ওপেনিং অফ দ্য স্টোম্যাক ইন্টু দ্য ডিওডিনাম ইজ রেগুলেটেড বাই স্পাইরোলিক স্ফিংটার। মানে স্টোম্যাক যে ডিওডিনামে এসে উন্মুক্ত হচ্ছে, তো সেই জায়গাতে স্পাইরোলিক স্ফিংটার থাকে, এবং এই ডিওডিনাম সি শেপেড হয়। ডিওডিনামের পরে যে অংশটা আছে দেখো, এই যে পোর্শনটা আছে, তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে জেজুনাম। ডিওডিনামের পরের এই পোর্শনকে আমরা বলবো জেজুনাম, এবং জেজুনাম যে পোর্শনটা আছে তো এটা হচ্ছে মিডল পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, এবং এটা কিন্তু হাইলি কয়েলড, পেটের ভেতরে এইভাবে কয়েলিং করে থাকে। আর লোয়ার যে পার্ট আছে তো তাকেই আমরা বলবো ইলিয়াম। সো দিস ইজ দ্য লংগেস্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। দ্য ওয়াল অফ দ্য ইলিয়াম ইজ থিনার দ্যান দ্যাট অফ জেজুনাম। তাহলে স্মল ইন্টেস্টাইনের আমরা তিনটে পার্ট দেখলাম, একটা ডিওডিনাম, একটা জেজুনাম, এবং আর একটা হচ্ছে ইলিয়াম। স্মল ইন্টেস্টাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু অংশ আছে, অর্থাৎ আদার পার্টস অফ দ্য স্মল ইন্টেস্টাইন। দেখো স্মল ইন্টেস্টাইন
এটা যদি ওয়াল হয় তো সেই ওয়াল আবার ভিতরের দিকে এইভাবে ঢুকে গেছে, আঙুলের মতো অসংখ্য ফিঙ্গার লাইক স্ট্রাকচার তৈরি করেছে স্মল ইন্টেস্টাইনে, তো এগুলোকেই আমরা বলবো ভিল্লি। দেখো ফিঙ্গার লাইক প্রজেকশন প্রেজেন্ট ইন দ্য স্মল ইন্টেস্টাইন, সো দিস আর কল্ড এস দ্য ভিল্লি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পোস্ট অফ মিউকোসা লেয়ার। তাহলে ভিল্লি প্রধানত কি করে? সারফেস এরিয়া ফর দ্য অ্যাবসর্পশন। দেখো এই স্মল ইন্টেস্টাইনের কিন্তু ম্যাক্সিমাম খাবারের অ্যাবসর্পশন বা শোষণ হয়, তো ভিল্লি যেগুলো আঙুলের মতো প্রবর্ধক স্মল ইন্টেস্টাইনে যেগুলো তৈরি করছে, তো সেগুলো প্রধানত সারফেস এরিয়া বাড়িয়ে দেয় ফর অ্যাবসর্পশন। কারণ কি? কারণ একটা লম্বা স্ট্রেট লাইন যতটা পরিমাণে সারফেস এরিয়া থাকে, তুমি যদি কার্ভ করে দাও তোমাকে অনেক টাঁকতে হচ্ছে, তার মানে সারফেস এরিয়া কিন্তু এক্ষেত্রে অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে ম্যাক্সিমাম পদার্থ এখান দিয়ে অ্যাবসর্বড হতে পারবে। কভার্ড বাই এপিথেলিয়াম, এই যে ভিল্লিতে দেখো ভিল্লির যে পোর্শনটা আছে তো সেটা কিন্তু এপিথেলিয়াম সেল দিয়ে কভার হয়ে থাকে, অ্যান্ড হ্যাভ দ্য ল্যাকটিয়াল অ্যান্ড দ্য ব্লাড ক্যাপিলারি। তাহলে এই যে ভিল্লির ভিতরে প্রধানত ল্যাকটিয়াল থাকে, ল্যাকটিয়াল বা দুগ্ধবাহ যেটাকে বলা হয়, যার মধ্যে দিয়ে খাবারের অ্যাবসর্পশন হয়, এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড ক্যাপিলারি থাকে, লিম্ফ থাকে। তাহলে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে যে অসংখ্য আঙুলের মতো আমরা প্রবর্ধক দেখতে পাই, তো সেগুলোকেই আমরা বলবো ভিল্লি। এখন ভিল্লির ভিতরে আবার মাইক্রোভিল্লি থাকে। দেখো মাইক্রোস্কোপিক প্রজেকশন প্রেজেন্ট ইন এ সিঙ্গেল ভিল্লাস, একটা সিঙ্গেল ভিলাইতে আমরা কি দেখতে পাচ্ছি? আবার মাইক্রোস্কোপিক প্রজেকশন। দেখো এটা একটা ভিল্লি, সুতরাং এটা একটা ভিল্লি, এবং এই ভিল্লির মধ্যে আবার আমরা মাইক্রোস্কোপিক প্রজেকশন যেগুলো দেখতে পাচ্ছি, তো সেগুলোকেই আমরা বলবো মাইক্রোভিল্লি। গিভ এ ব্রাশ বর্ডার অ্যাপিয়ারেন্স, এটা অনেকটা ব্রাশের মতো দেখতে লাগে, ব্রাশ বর্ডার অ্যাপিয়ারেন্স করে, এবং ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া ফর অ্যাবসর্পশন অফ ফুড। তাহলে খাবারের প্রধানত অ্যাবসর্পশনে সাহায্য করে। এরপরে যে পার্ট আছে তো সেটাই হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদন্ত্র, এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.5 মিটার লং। এবং এই যে লার্জ ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইনের বেশ কিছু পোর্শন আছে, ঠিক আছে। প্রথম যে পোর্শন আছে তো সেটা হলো সিকাম। সিকাম হচ্ছে একটা পাউচ লাইক ব্যাগের মতো স্ট্রাকচার ইনটু হুইচ দ্য ইলিয়াম ওপেন, যার মধ্যে আমরা দেখেছিলাম স্মল ইন্টেস্টাইনের ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম থাকবে। তাহলে ইলিয়াম ক্ষুদ্রান্ত বা লার্জ ইন্টেস্টাইনের যে অংশে সে উন্মুক্ত হচ্ছে, তো সেটাকেই আমরা বলবো সিকাম। হোস্ট টু সিম্বায়োটিক মাইক্রোবস, সেখানে বিভিন্ন সিম্বায়োটিক মাইক্রোবস থাকে, এবং স্মল ব্লাইন্ড স্যাক দ্যাট ওপেন ইন্টু দ্য কোলন। এবং দেখো ইট হ্যাজ এ ন্যারো ফিঙ্গার লাইক প্রজেকশন নোন অ্যাজ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই যে সিকাম আছে, ধরে রাখো এটা হচ্ছে সিকাম, তাহলে সিকাম থেকে এরকম একটা ছোট্ট প্রজেকশন চলে এসেছে, এবং সেই প্রজেকশনকেই আমরা বলবো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এবং এই অ্যাপেন্ডিক্স প্রকৃতপক্ষে লুপ্তপ্রায় অঙ্গ, বা দিস ইজ এ ভেস্টিজিয়াল অর্গান, রেসিডিয়াল পার্ট ফ্রম দ্য অ্যানসেস্টার উইথ নো নোন ফাংশন। তাহলে এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের কোনো ফাংশন এখনও জানা যায়নি, এবং ওয়েল ডেভেলপড ইন হার্বিভোর্স, তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে এটা অনেক বেশি ওয়েল ডেভেলপড হয়, কারণ যারা হার্বিভোর্স হয় তারা সেলুলোজ জাতীয় খাবার প্রধানত খায়, তো সেই সেলুলোজ জাতীয় খাবারের ডাইজেশনে এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স সাহায্য করে। অনেক সময় এই অ্যাপেন্ডিক্সে ইনফ্ল্যামেশন হয় বা প্রদাহ হয়, যেটাকে ঘা হয়েছে বলা হয়, তো তাকেই আমরা বলবো অ্যাপেন্ডিসাইটিস। তো সিকামের পরে যে পোর্শনটা আছে লার্জ ইন্টেস্টাইনের, তো সেটা হচ্ছে কোলন। কোলন হচ্ছে রিঅ্যাবসর্ব ফ্লুইড, এবং এখানে প্রসেস অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য এলিমিনেশন ফ্রম দ্য বডি। কোলনের মধ্যে খাবার এসে জমা হয়, তারপরে জমা হওয়ার পরে সেটা আমাদের দেহের বাইরে নির্গত হয়। এবং এই কোলনের 4টে পার্ট আছে, একটা অ্যাসেন্ডিং কোলন যেটা উপরের দিকে উঠছে, তারপরে ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন, এবং সবশেষে আছে সিগময়েড কোলন। কোলনের পরে যে অংশটা আছে তো সেটা হচ্ছে রেকটাম বা মলাশয়। So this is the last part of the digestive tract. Descending colon open into the rectum এবং ends in the anal canal that opens through the anus. এবং anus has the two sphincter. anusের মধ্যে দুটো স্ফিংটার দেখতে পাই, যেটা বাওয়েল মুভমেন্টে সাহায্য করে। এই স্ফিংটার হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ফিংটার। এই স্ফিংটারগুলো কিন্তু ভলেন্টারি হয়। তাহলে আমরা একটু দেখে নিই লার্জ ইন্টেস্টাইনের স্ট্রাকচার, তাহলে দেখে নাও। দেখো লার্জ ইন্টেস্টাইন শুরু হচ্ছে তাহলে কোথা দিয়ে? সিকাম দিয়ে শুরু হচ্ছে, এবং এই যে সিকাম দিয়ে যেটা শুরু হচ্ছে, তো এখান থেকেই কিন্তু প্রকৃতপক্ষে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এখান থেকে নির্গত হয়েছে, দেখতে পাচ্ছ। এবং ওপরের দিকে যে এরপরে যে পার্টটা আছে, সিকামের পরের যে পার্ট আছে, তো সেটাই হলো কোলন। ওপরের দিকে যেটা উঠছে তো সেটাকে আমরা বলবো অ্যাসেন্ডিং কোলন, এইভাবে যেটা যাচ্ছে তো তাকে বলা হয় ট্রান্সভার্স কোলন, নিচের দিকে যেইভাবে নামছে তো সেটাকে আমরা বলবো ডিসেন্ডিং কোলন, এবং একটু ঘুরে গেছে তো এটাকেই বলা হয় সিগময়েড কোলন। এবং কোলন কিন্তু প্রকৃতপক্ষে রেকটামে এসে উন্মুক্ত হয়। তো লার্জ ইন্টেস্টাইনের কাজ কি দেখো? অ্যাবসর্পশন অফ দ্য ওয়াটার অ্যান্ড দ্য ইলেকট্রোলাইটস, জল এবং বিভিন্ন খনিজ লবণ
যেগুলো, তো সেগুলোকে প্রধানত শোষণ করে। ইন লার্জ ইন্টেস্টাইন দ্য ডাইজেশন ডাস নট অকার, রেদার অ্যাবসর্পশন অকার্স। কোলন অ্যাবসর্ব ওয়াটার, কোলন কাকে অ্যাবসর্ব করে? ওয়াটারকে, এবং মিনারেলস এবং সাম ড্রাগ। দেখো রেকটাম, কোলমের যে পার্ট আছে সেটা হচ্ছে রেকটাম, এলিমিনেটস দ্য ফুড দ্যাট ইজ নট ডাইজেস্টেড অ্যাজ দ্য সলিড ওয়েস্ট, যেটাকে আমরা মল বলবো। যে সমস্ত খাবারগুলো হজম হচ্ছে না, তো সেই সমস্ত খাবারগুলো সলিড ফর্ম হয়ে সেটা দেহের বাইরে নির্গত হয়। মোস্ট অফ দ্য ওয়াটার ইজ রিঅ্যাবসর্বড বাই অসমোসিস। এবং সিক্রেশন অফ দ্য মিউকাস, দেখো মিউকাস হেল্প ইন অ্যাডহিয়ারিং দ্য ওয়েস্ট পার্টিকেলস রেদার দ্য বিভিন্ন ক্ষতিকর পদার্থ খাবারের মধ্য দিয়ে যদি আমরা খেয়ে ফেলি তো সেগুলোকে একসঙ্গে করে এবং তার সঙ্গে সঙ্গে লুব্রিকেট করে, যাতে আমাদের মলত্যাগ করতে সুবিধা হয়। তো এগুলোই হচ্ছে ডিফারেন্ট পার্ট অফ আওয়ার এলিমেন্টারি ক্যানাল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানালের যে ওয়াল। দেখো আমরা যে ডাইজেস্টিভ সিস্টেম আমরা যে পড়ছি এটা প্রকৃতপক্ষে একটা নল। তাহলে এই নলে এই যে ওয়াল আছে, এই যে দেওয়াল আছে, তাহলে সেই দেওয়ালটা কি দিয়ে তৈরি হবে সেগুলো জানতে হবে। একদম বাইরের দিকের যে লেয়ার, ডাইজেস্টিভ এলিমেন্টারি ক্যানালের সমস্ত অংশ বাইরের দিকে যে লেয়ার থাকে, তো সেটাকেই আমরা বলবো সেরোসা, অর্থাৎ একদম সারফেসের সঙ্গে থাকে। দেখো সেরোসা কোন দিকে আছে? ফ্রি সারফেস। তারপরেই যে অংশটা আছে সেটা হচ্ছে মাস্কুলারিস। মাস্কুলারিসের আবার দুটো পার্ট, একটা মাস্কুলারিস এক্সটার্না, একটা ইন্টারনা। তো মাস্কুলারিসের পরেই বা তারপরে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে মাস্কুলারিস, মানে মাসেলসের নিচেতেই যেটা থাকে তো সেটা হচ্ছে সাবমিউকোসা, এবং একদম ভিতরের দিকে যে পোর্শন আছে তো সেটাই হচ্ছে মিউকোসা, এবং ভিতরের দিকে দেখো এটা হচ্ছে লুমেন অফ আওয়ার এলিমেন্টারি ক্যানাল। তাহলে লেয়ার্স অফ দ্য এলিমেন্টারি ক্যানাল, সব থেকে বাইরের দিকে যে পোর্শন আছে তো সেটাই হচ্ছে সেরোসা। সো দিস ইজ দ্য আউটার মোস্ট লেয়ার। এবং দেখো তারপরে যে পোর্শন আছে তো সেটা হচ্ছে সাবমিউকোসা, লুজ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, এবং কন্টেন্স দ্য ফলোয়িং, যেমন নার্ভ, ব্লাড ভেসেলস এবং লিম্ব ভেসেলস এখানে থাকে। ইন দ্য ডিওডিনাম দ্য গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন দ্য সাবমিউকোসা অ্যাজ ওয়েল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিওডিনামের সাবমিউকোসা লেয়ারে কিন্তু ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকে। এরপরেই যেটা আছে সেটা হচ্ছে মাস্কুলারিস। দেখো মাস্কুলারিস স্মুথ মাসেল দিয়ে তৈরি। সব শেষে যেটা আছে তো সেটাই হচ্ছে মিউকোসা। সো দিস ইজ দ্য ইনার মোস্ট লাইনিং অফ দ্য লুমেন অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানালের একদম ভিতরের যে লাইনিংটা তো তাকেই আমরা বলবো মিউকোসা। মিউকোসা কন্টেন্স দ্য সিক্রেটারি অ্যান্ড দ্য অ্যাবসর্পটিভ সেল। এখানে সিক্রেটারি এবং অ্যাবসর্পটিভ সেল থাকে। অলসো ফ্রম দ্য ভিলি, মিউকোসা ভিলি তৈরি করে, অ্যান্ড দ্য ক্রিপ্টস অফ লিভারকুন ইন স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের ক্রিপ্টস অফ লিভারকুন তৈরি করে, এবং মিউকাস সিক্রেটিং গবলেট সেল এখানে থাকে। মিউকাস হেল্প ইন লুব্রিকেশন, অ্যান্ড দ্য ভিলি হ্যাভ দ্য মাইক্রোস্কোপিক প্রজেকশন কল দ্য মাইক্রোভিলি, ইত্যাদি এই সমস্ত বিষয় আছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট তো সেই অংশটা হচ্ছে এই পর্যন্ত অংশটা। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, সুতরাং আমরা দেখে নিলাম যে লেয়ার্স অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। এবার আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। দেখো ডাইজেস্টিভ গ্ল্যান্ডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড উইদিন এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানালের ভেতরে যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলো আছে, যেমন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, পাকস্থলিক গ্ল্যান্ড এবং ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আবার দুই ধরনের হয়, একটা ক্রিপ্টস অফ লিভারকুন এবং আরেকটা ব্রুনার্স গ্ল্যান্ড। এবং অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, তার মানে এলিমেন্টারি ক্যানালের বাইরের দিকে যেগুলো থাকে, এলিমেন্টারি ক্যানালের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে কিন্তু ভিতরের দিকে নয়, যেমন স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি, লিভার আছে এবং তার সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াস আছে। সুতরাং এবার আমরা ডাইজেস্টিভ যে গ্ল্যান্ড আছে, প্রথম যে গ্ল্যান্ড আমরা দেখব তো সেটা কিন্তু প্রকৃতপক্ষে স্যালিভারি গ্ল্যান্ড। ঠিক আছে, ক্লিয়ার? তো স্যালিভারি গ্ল্যান্ড প্রধানত আমরা বলতে পারি তো এটা হচ্ছে প্রধানত লালা গ্রন্থি। তো দিস গ্ল্যান্ড সিক্রেট দ্য স্যালিভা, মানে লালারস ইন্টু দ্য ওরাল ক্যাভিটি। আমাদের যে মুখের যে ক্যাভিটি আছে, গহ্বর আছে, তো সেই গহ্বরের মধ্যে স্যালিভা বা লালারস নিঃসৃত করে। স্যালিভা ইজ এ ওয়াটারি সাবস্ট্যান্স প্রডিউসড ইন দ্য মাউথ অফ দ্য সার্টেন অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যানস। তাহলে মানুষ সহ কিছু অ্যানিমালসের মধ্যে এই যে স্যালিভারি গ্ল্যান্ড স্যালিভা বা লালারস তৈরি করে, ইট ইজ স্লাইটলি অ্যাসিডিক। তাহলে স্যালিভার পিএইচ কত? 6.8। স্লাইটলি অ্যাসিডিক মানে পিএইচ 7 যদি হয় তাহলে নিউট্রাল, 7-এর কম হলে অ্যাসিডিক। যেহেতু স্যালিভার পিএইচ 6.8 তাহলে এটা স্লাইটলি অ্যাসিডিক, এবং 1 থেকে 1.5 লিটার সিক্রেটেড পার ডে, প্রতিদিন 1 থেকে 1.5 লিটার স্যালিভা সিক্রেটেড হয়। তাহলে স্যালিভার যদি আমরা কম্পোনেন্ট দেখি, দেখো ওয়াটার থাকে, সুতরাং জল থাকে, প্রিভেন্ট ড্রাইং অফ দ্য মাউথ, মুখকে শুষ্ক করতে বাধা দেয়। টেস্ট বার্ড ক্যান সেন্স দিস টেস্ট অনলি হোয়েন দ্য ফুড ইজ ময়েস্ট। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটা প্রথমে ভিজে ভিজে হয়ে যেতে হবে, তাহলে ভিজে যেতে সাহায্য করছে কে? লালারস। এবং এই লালারসের মধ্যে খাবারের যে সমস্ত কেমিক্যালস যেগুলো আছে তো সেগুলো প্রধানত এখানে ডিজলভ হয়ে যায়, এবং তারপরে টেস্ট বার্ড সেটাকে সেন্স করতে পারে।
এবং স্যালিভার আরও গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে এর বাফারিং ক্যাপাসিটি আছে, তার মানে ইলেকট্রোলাইটসের ব্যালেন্সকে ঠিক রাখে। এবং স্যালিভাতে লাইসোজাইম থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে ঘাম হয় তো ঘামেতে লাইসোজাইম থাকে, স্যালিভার মধ্যে লাইসোজাইম থাকে যারা অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টি থাকে। এবং স্যালিভা থেকে একটা গুরুত্বপূর্ণ এনজাইম উৎপন্ন হয়, তো তার নাম হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। এবং স্যালিভারি অ্যামাইলেজ সিদ্ধ শ্বেতসার, আমরা যে ভাত খাই তো সেই ভাতকে এটা কিন্তু মল্টোজে পরিণত করে। তাহলে দিস আর ইম্পর্টেন্ট ফাংশনস অফ আওয়ার স্যালিভা অর লালা রস। এবং দেখো 3 পেয়ার্স অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ড আমাদের দেহতে আমরা দেখতে পাই। তো প্রথম যে গ্ল্যান্ড আছে সেটা প্যারোটিড গ্ল্যান্ড, লোকেটেড জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ইয়ার, জাস্ট কানের সামনের দিকে প্যারোটিড গ্ল্যান্ড থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার অর্থাৎ সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ড, এগুলো লোয়ার জ আমাদের নিচের চোয়ালেতে থাকে। আর সাবলিঙ্গুয়াল লোকেটেড বিলো দ্য টাং, অর্থাৎ জিহ্বার নিচেতে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থাকে। এই 3 ধরনের গ্ল্যান্ড থেকেই কিন্তু আমাদের স্যালিভা বা লালারস নিঃসৃত হয়। তাহলে স্যালিভারি গ্ল্যান্ডের পরেই আরও গুরুত্বপূর্ণ যে গ্ল্যান্ড আছে তো তার নাম হলো লিভার। লিভারকে আমরা বলবো যকৃৎ। দেখো দিস ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি। মানুষের দেহের সব থেকে যে বড় গ্রন্থি তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে লিভার, এবং লিভারের ওয়েট 1.2 থেকে 1.5 কেজি। ইট প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন ডাইজেশন, ডাইজেশনে গুরুত্বপূর্ণ ফাংশন করে। ইট ইজ লোকেটেড ইন দ্য আপার রাইট সাইড অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তো আমরা যদি লিভারকে দেখি, লিভারের যদি আমরা ছবি দেখি, দেখো লিভারে 2টো খণ্ড থাকে, একটা রাইট লোব আর একটা হচ্ছে লেফট লোব। তো এই যে লোবটা আছে এটা রাইট, ক্লিয়ার। আর এদিকে যেটা আছে তো সেটা হচ্ছে লেফট লোব। এবং এই 2টো লোব বা খণ্ড যে লিগামেন্ট দিয়ে ঢেকে থাকে বা অ্যাটাচড হয়ে থাকে তো তাকে বলা হয় ফ্যালসিফর্ম লিগামেন্ট। দেখো ডিভাইডেড ইন্টু দ্য 2 লোবস অ্যান্ড দ্য লোবস আর সেপারেটেড বাই ফ্যালসিফর্ম লিগামেন্ট। এবং দেখো প্রত্যেকটা লোব ইজ ডিভাইডেড ইন্টু লবিউলস, অর্থাৎ এই যে লোব আছে প্রতিটা লোব আবার ছোট 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 লবিউলসে বিভক্ত। সো দিস ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড দ্য ফাংশনাল ইউনিট অফ লিভার। লবিউলস আর কানেক্টেড বাই এ থিন সিদ অফ দ্য কানেকটিভ টিস্যু, তো তাকে বলা হয় গ্লিসান্স ক্যাপসুল। লিভারের ভেতরে যে লবিউলস আছে সেই লবিউলসগুলো আবার কানেক্টেড থাকে পরস্পরের সঙ্গে একটা থিন কানেকটিভ টিস্যু সিট দিয়ে, তো তাকেই আমরা বলবো গ্লিসান্স ক্যাপসুল। এবং লিভার দেখো সেলস আর প্রেজেন্ট, তো তাকে আমরা বলবো হেপাটোসাইট। লিভারের মধ্যে যে সেল থাকে তাকে আমরা বলবো হেপাটোসাইট, যেটা দিয়ে লিভার প্রধানত তৈরি হয়। এবং মাথায় রাখবে যে লিভারের মধ্যে একটা ফ্যাগোসাইটিক সেল থাকে, তাকে আমরা বলবো কুফার সেল। কি বলবো তাকে আমরা? কুফার সেল। আচ্ছা, এবারে লিভার এর আমরা একটু কাজ দেখে নিই। দেখো লিভার প্রধানত ডিটক্সিফিকেশনে হেল্প করে, মানে লিভার কনভার্ট টক্সিক সাবস্টেন্সেস ইন্টু দ্য হার্মলেস সাবস্টেন্সেস। আমরা যদি কোনো বিষাক্ত খাবার খেয়ে ফেলি তো তাহলে তাকে ডিটক্সিফিকেশন করতে লিভার সাহায্য করে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো হিমোপোয়েসিস, প্রসেস অফ দ্য ব্লাড ফর্মেশনে হেল্প করে। লিভার প্রডিউসেস আরবিসি ইন এমব্রায়ো, একদম এমব্রায়োনিক কন্ডিশনে যে আরবিসি তৈরি হয় সেটা কিন্তু লিভারই তৈরি করে। স্টোরেজ দেখো স্টোরস দ্য ফ্যাট ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন, তাহলে ফ্যাটকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে। ইট অলসো স্টোরস বাইল ইন দ্য গল ব্লাডার। এবং দেখো কার্বোহাইড্রেট মেটাবলিজম এটা সাহায্য করে, যেমন গ্লাইকোজেনেসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি, গ্লুকোনিওজেনেসিস নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যখন গ্লুকোজ তৈরি হচ্ছে তখন তাকে বলে গ্লুকোনিওজেনেসিস। এবং গ্লাইকোনিওজেনেসিস আর ইনভলভ ইন দ্য কার্বোহাইড্রেট মেটাবলিজম। এবং ফ্যাগোসাইটিক সেল যেটা বলছিলাম কুফার সেল থাকে, কুফার সেল। সো দিস এনকাল্প দ্য ডিজিজ কজিং মাইক্রোবস অ্যান্ড দ্য ডেড সেল। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ডিঅ্যামাইনেশনে সাহায্য করে, প্রসেস বাই হুইচ অ্যামাইনো গ্রুপ রিমুভড ফ্রম দ্য অ্যামাইনো অ্যাসিড, তো তাকেই বলা হয় ডিঅ্যামাইনেশন। তাহলে এতগুলো ফাংশন আমরা লিভারের মধ্যে দেখতে পাবো। এবং লিভার থেকে যে পদার্থ নির্গত হয় তো তার নাম হচ্ছে বাইল বা পিত্তরস। দেখো ইট ইজ সিক্রেটেড বাই দ্য লিভার সেলস কল দ্য হেপাটোসাইট। তাহলে লিভারের মধ্যে সেল থাকে, সেলগুলোকে আমরা হেপাটোসাইট বলবো। তো সেই সেলগুলো কি করছে? পিত্ত তৈরি করছে এবং সেটা সিক্রেট করছে। এরপরে এই যেটা সিক্রেটেড হচ্ছে তো সেটা যেখানে এসে জমা হয় তো সেটা হচ্ছে গল ব্লাডার। এখানে দেখতে পাচ্ছ পিত্তথলি আছে, এই পিত্তথলির মধ্যে প্রধানত পিত্তরস এসে জমা হয়। এবং it is pear-shaped organ attached to the posterior surface of the liver by the connective tissue. So it acts as concentrating reservoir for the bile. তাহলে বাইল এটা যে সিক্রেটেড হচ্ছে লিভার থেকে সিক্রেটেড হচ্ছে, যেটা স্টোর হয়ে আছে গল ব্লাডারে, সুতরাং সেই জন্য গল ব্লাডারকে বলা হয় কনসেন্ট্রেটিং রিজার্ভয়ের। এরপরে যে পার্ট আছে তো সেটা হচ্ছে প্রকৃতপক্ষে প্যানক্রিয়াস বা অগ্নাশয়।
দেখো প্যানক্রিয়াস সিক্রেট এনজাইমস অ্যান্ড দ্য হরমোনস দ্যাট হেল্প ইন ডাইজেশন। অবভিয়াসলি প্যানক্রিয়াস থেকে বিভিন্ন এনজাইম সিক্রেটেড হয়, হরমোন তৈরি হয় যেগুলো ডাইজেশনে সাহায্য করে। দ্য প্যানক্রিয়াস ইজ আ কম্পাউন্ড অর্গ্যান, এটা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই রকমেরই ফাংশন করে। দ্য এক্সোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস সিক্রেটেড অ্যান অ্যালকালাইন প্যানক্রিয়েটিক জুস। তাহলে প্যানক্রিয়েটিক জুসের নেচার কি হবে, এটা কিন্তু অ্যালকালাইন হবে। কম্পোজিশন অফ দ্য প্যানক্রিয়েটিক জুস, অগ্নাশয় রসের উপাদানগুলো দেখো, এখানে সোডিয়াম বাইকার্বনেট থাকে, এনজাইম হিসেবে থাকে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রো কার্বক্সিপেপটাইডেস, প্যানক্রিয়েটিক লাইপেজ, ডিএনএস এবং আরএনএস, সমস্ত রকমের খাদ্য ভঙ্গকারী এনজাইম, এমনকি নিউক্লিক অ্যাসিড ভঙ্গকারী এনজাইমও আমরা প্যানক্রিয়াসে দেখতে পাই। এবং ডাক্ট অফ লিভার সিস্টেম অ্যান্ড দ্য প্যানক্রিয়াস, দেখো লিভারের দুটো খণ্ড আছে, একটা রাইট আর একটা হচ্ছে লেফট। তাহলে দুটো খণ্ড থেকে যে ডাক্ট যেটা নেমে এসছে তো তার নাম হলো হেপাটিক ডাক্ট। এরপরে এই কমন হেপাটিক ডাক্ট নিচে নেমে চলে আসে, তো এই জায়গাতে গল ব্লাডার বা পিত্তথলি থাকে। তাহলে কমন হেপাটিক ডাক্ট এই গল ব্লাডারের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করছে, তখন তাকে আমরা হেপাটিক ডাক্ট বলবো না, তখন এটাকে বলবো কমন বাইল ডাক্ট। কেন কমন বাইল ডাক্ট বলছি, কারণ কমন হেপাটিক ডাক্টের সঙ্গে এই বাইল ডাক্ট সিস্টিক ডাক্ট মিলিত হচ্ছে। কি ডাক্ট মিলিত হচ্ছে, গল ব্লাডার থেকে যে ডাক্ট আসছে তো সেটাকে আমরা বলছি সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট প্রধানত ইউনাইটেড হয়ে যেটা তৈরি করছে তো তার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। ইতিমধ্যে এই যে কমন বাইল ডাক্ট যেটা নিচের দিকে নামছে, প্যানক্রিয়াস থেকেও নালি চলে এসছে, তো তাকে আমরা বলবো প্যানক্রিয়েটিক ডাক্ট। তাহলে এরা দুজনে মিলে একটা কমন নালি তৈরি করছে, তো তাকে আমরা বলবো হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট, ঠিক আছে, যেটা প্রধানত ডিওডিনামে এসে উন্মুক্ত হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে প্রধানত লিভারের কানেকশন উইথ স্মল ইন্টেস্টাইন। দেখো, দ্য বাইল স্টোর্ড ইন দ্য গল ব্লাডার অ্যান্ড ইজ ট্রান্সপোর্টেড ইন্টু এ কমন বাইল ডাক্ট দ্যাট ইজ ফর্মড বাই দ্য ওপেনিং অফ দ্য হেপাটিক ডাক্ট অ্যান্ড দ্য সিস্টিক ডাক্ট। দ্য কমন বাইল ডাক্ট অ্যান্ড দ্য প্যানক্রিয়েটিক ডাক্ট জয়েন টুগেদার, এবং তার ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। এবং হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট ইজ গার্ডেড বাই স্ফিংটার অফ ওডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ফিংটার অফ ওডি কোথায় থাকে। দেখো, দ্য বাইল ফ্লোজ থ্রু দ্য হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট ইন্টু ডিওডিনাম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আমরা প্রত্যেকেই জানি যে স্টোম্যাকের মধ্যে গ্ল্যান্ড থাকে, তো সেটাই হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এবং স্টোম্যাকের মধ্যে ছোট ছোট এরকম পিট থাকে, তো তাকে আমরা বলবো গ্যাস্ট্রিক পিট। এবং এই গ্যাস্ট্রিক পিটেই কিন্তু এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড উন্মুক্ত হয়। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এই যে পোর্শনটা আছে, তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। দেখো, তাহলে মিউকোসা লেয়ারেই কিন্তু আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দেখতে পাই, কারণ আমি বলেছিলাম যে বাইরে থেকে যদি এইভাবে আঁকি, সেরোসা, মাসকুলারিস এক্সটার্না, সাবমিউকোসা থাকে, তো সাবমিউকোসার ওপরে মিউকোসা, তার মানে এদিকটা কিন্তু লুমেন, এদিকটা হচ্ছে লুমেন। তো লুমেনের দিকে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আমরা দেখতে পাই, এখানে ডিফারেন্ট টাইপের সেল থাকে। তো সেই সমস্ত সেলগুলোর আবার বিভিন্ন রকমের ফাংশন। দেখো, এখানে প্যারাইটাল সেল থাকে এবং তার সঙ্গে সঙ্গে চিপ সেল থাকে, এন্ডোক্রাইন সেল থাকে। তো এই সমস্ত সেলগুলো ডিফারেন্ট এনজাইম তৈরি করে বিভিন্ন রকমের প্রোটিন জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে। এবার এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দেখলে, এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ডিফারেন্ট টাইপের সেল থাকে, এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথম টাইপের যে সেল আছে সেটা হচ্ছে গবলেট অর দ্য মিউকাস নেক সেল, প্রেজেন্ট থ্রু আউট দ্য এপিথেলিয়াম এবং সিক্রেট মিউকাস। এটা কি সিক্রেট করে? মিউকাস সিক্রেট করে। মিউকাস মানে কি? প্রধানত আমরা যে জল খাই, তো সেই জলে তুমি যদি হাত দাও আর মিষ্টির রসে যদি হাত দাও, মিষ্টির রসটা অনেক বেশি চটচটে হবে। সেরকমভাবে আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম থেকে মিউকাস মানে ওয়াটার নির্গত হচ্ছে এবং সেই জলের সঙ্গে একটা চটচটে পদার্থ যুক্ত হয়, তো তার নাম হচ্ছে মিউসিন। তো এই মিউসিন আর ওয়াটার মিলেই যেটা তৈরি করছে, তো সেটা হচ্ছে মিউকাস। মিউকাস প্রোটেক্ট স্টোম্যাক লাইনিং ফ্রম দ্য স্ট্রং অ্যাসিড ইন দ্য স্টোম্যাক। আমরা প্রত্যেকেই জানি যে স্টোম্যাকের থেকে HCl নির্গত হয়, তার ফলে স্টোম্যাকের যে পিএইচ সেটা কিন্তু হাইলি অ্যাসিডিক হয়। তো সেই হাইলি অ্যাসিডিক পিএইচ থেকে বাঁচতে সাহায্য করে এই গবলেট বা মিউকাস নেক সেল থেকে সিক্রেটেড মিউকাস। এবং চিপ সেল বা পেপটিক সেল, আরও এক রকমের সেল থাকে, চিপ সেল বা পেপটিক সেল সিক্রেট দ্য এনজাইম পেপসিনোজেন। একটু আমি ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে বুঝতে পারছো যে ডিফারেন্ট টাইপের সেল আছে। দেখো, এখানে সেল আছে প্যারাইটাল সেল, তারপরে দেখো এই জায়গাতে আমরা চিপ সেল দেখতে পাচ্ছি, এন্ডোক্রাইন সেল দেখতে পাচ্ছি। তো এইভাবে এই সমস্ত সেল মিলে প্রধানত গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তৈরি করে। এবং ধরো দেখ, চিপ সেল থেকে এই প্রোডাক্ট সিক্রেটেড হলো, ঠিক আছে। আবার ধরো এখানে প্যারাইটাল সেল আছে, তো প্যারাইটাল সেল থেকে প্রোডাক্ট সিক্রেটেড হলো এবং সিক্রেটেড হয়ে সেগুলো প্রধানত লুমেনে এসে উন্মুক্ত হবে। দেখো, তাহলে পেপটিক সেল থেকে যে এনজাইম সিক্রেটেড হয়, তো তার নাম হচ্ছে পেপসিনোজেন। দ্য সিক্রেশন অফ দ্য চিপ সেলস
এইড ইন দ্য ডাইজেশন অফ দ্য প্রোটিন, এটা প্রধানত প্রোটিনের ডাইজেশনে সাহায্য করে। তো এই পোর্শনটাকে কেন আমি পড়ছি তার সঙ্গে সঙ্গে বোঝাচ্ছে, কারণ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অক্সিনটিক অর প্যারাইটাল সেল থেকে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো HCl প্রোভাইড অ্যান অ্যাসিডিক এনভায়রনমেন্ট রিকোয়ার্ড ফর দ্য অ্যাক্টিভেশন অফ দ্য পেপসিনোজেন। তাহলে দেখো এই যে স্টোম্যাকের থেকে প্রধানত যে এনজাইম কার্যকরী হচ্ছে তো তার নাম হচ্ছে পেপসিন, কিন্তু যে পেপসিন যেটা সিক্রেটেড হয় সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে সিক্রেটেড হয়, সেটা পেপসিনোজেন ফর্মে সিক্রেটেড হয়, এবং এই পেপসিনোজেনের ওপর কাজ করে কিন্তু HCl। তার ফলে পেপসিনোজেন পেপসিনে পরিণত হয় এবং এই পেপসিনে কিন্তু প্রকৃতপক্ষে অ্যাক্টিভ এনজাইম। অক্সিনটিক সেল শুধুমাত্র যে HCl সিক্রেট করে তাই নয়, এটা অলসো সিক্রেট দ্য ক্যাসলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর। কি সিক্রেট করে? ক্যাসলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর। দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর হেল্প ইন অ্যাবসর্পশন অফ দ্য ভিটামিন B12। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12 শোষণে হেল্প করে। এবং পেপসিনোজেন যেটা বলছিলাম, তো পেপসিনোজেন হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, তো সেই ইনঅ্যাক্টিভ এনজাইমকে আমরা বলবো জাইমোজেন, অ্যান্ড দ্য পেপসিনোজেন ইজ এ জাইমোজেন রিলিজড বাই দ্য চিপ সেল। পেপসিনোজেন ইজ অ্যাক্টিভেটেড বাই HCl। সুতরাং গ্যাস্ট্রিক জুস মানে কি? গ্যাস্ট্রিক জুস মানে মিউকাস প্লাস পেপসিনোজেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার দেখো এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। ইন্টেস্টাইনের মধ্যে যে গ্ল্যান্ড থাকে তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। দেখো এপিথেলিয়াল সেল অফ দ্য স্মল ইন্টেস্টাইন আর মডিফাইড ইনটু ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। ক্ষুদ্রান্তের গ্ল্যান্ড তৈরি করছে, ঠিক আছে? ধরো দেখ এটা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আছে, মিউকোসা লেয়ারে আছে, আর সাব মিউকোসা লেয়ারেও কিন্তু গ্ল্যান্ড থাকে। দেখো ক্রিপ্টস অফ লিবারকুন ইজ দ্য সিম্পল টিউবুলার স্ট্রাকচার অকার থ্রু আউট দ্য স্মল ইন্টেস্টাইন বিটুইন দ্য ভিল্লি। অর্থাৎ এই যে ভিল্লি আছে, এই ভিল্লির মাঝখানে, দুটো ভিল্লির মাঝখানে ক্রিপ্টস অফ লিবারকুন থাকে। সেলস ফাউন্ড ইন দ্য লাইনিং, তার মানে এই ক্রিপ্টস অফ লিবারকুনে ডিফারেন্ট টাইপের সেল থাকে। এন্টারো এন্ডোক্রাইন সেল প্রডিউস হরমোন, গবলেট সেল যেটা সিক্রেট দ্য মিউকাস, মাথায় রাখবে গবলেট সেল থেকে মিউকাস সিক্রেটেড হয়। প্যানেট সেল এটা হচ্ছে ইউনিসেলুলার সেল, এককোষী সেল, ফাউন্ড ইন দ্য মিউকোসাল লেয়ার অফ দ্য ক্রিপ্টস অফ লিবারকুন অফ দ্য জেজুনাম অ্যান্ড দে সিক্রেট অ্যান্টিমাইক্রোবায়াল প্রোটিন। এবং ব্রুনার্স গ্ল্যান্ড দেখো ফাউন্ড অনলি ইন দ্য সাব মিউকোসাল লেয়ার। কোন লেয়ারে থাকে? সাব মিউকোসা। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবে। এবং দেখো সিনথেসাইজ অ্যান্ড সিক্রেট দ্য non-enzymatic alkaline secretion of the intestinal juice and also secrete the enzymes and the mucus, এবং mucus protect the duodenal wall from the effect of digestion এবং open into the crypts of livercune। এটা কিন্তু crypts of livercune এসে ওপেন হয়। আমরা সামারিতে চলে এসেছি। আচ্ছা দেখো এতক্ষণ যেটা পড়লাম, প্রধানত আমরা যে খাবার যে খাচ্ছি অর্থাৎ আমরা যে ডায়েট করছি তো সেই ডায়েট দিয়েই কিন্তু বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস আমরা পাই। সুতরাং নিউট্রিয়েন্টস দুই ধরনের হয়। আমরা যে খাবার খাচ্ছি, ডাইজেস্টিভ সিস্টেম মানে আমরা যে খাবার খাচ্ছি তার পরিণতি কী হয় সেটা জানা। তাহলে বেসড অন দ্য অ্যামাউন্টের ওপর ভিত্তি করে প্রধানত এই নিউট্রিয়েন্টসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ম্যাক্রো এবং আরেকটা হচ্ছে মাইক্রো। তো ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, আর মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে ভিটামিনস আর মিনারেলস। এবং বেসড অন কনস্টিটিউয়েন্ট অর্গানিক এবং ইনঅর্গানিক হতে পারে। যেমন কার্বন কন্টেইনিং যেগুলো সেগুলো অর্গানিক, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং ভিটামিন। আর ইনঅর্গানিক মানে যে ডিফারেন্ট টাইপের যে মিনারেলস এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার, এগুলো সব কিন্তু ইনঅর্গানিক নিউট্রিয়েন্টস। নেক্সট ডাইজেস্টিভ সিস্টেম আমরা দেখলাম। ডাইজেস্টিভ সিস্টেমের এলিমেন্টারি ক্যানাল দেখলাম। এলিমেন্টারি ক্যানালের শুরু যেখান থেকে হচ্ছে তো সেটাই হচ্ছে মাউথ। তো দিস ইজ দ্য ওপেনিং অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। এবং মাউথের মধ্যে প্যালেট মানে মাউথের যে ছাদ যেটা তো সেটাই হচ্ছে প্যালেট। এবং তার সঙ্গে সঙ্গে মাউথেতে আমরা টাং দেখতে পাই, জিহ্বা দেখতে পাই, যেটা প্রধানত মাউথের ফ্লোরের সঙ্গে লিঙ্গুয়াল ফ্রেনিউলাম দিয়ে আটকে থাকে। এবং এর মধ্যে প্যাপিলা থাকে যার মধ্যে টেস্ট বার্ড থাকে। তারপরে দেখো টিথ আছে, এটা হচ্ছে হার্ড স্ট্রাকচার, এবং টুথ আর দ্য থ্রি পার্ট, ক্রাউন, নেক এবং রুট। এবং টাইপস অফ দ্য হিউম্যান টিথ ডিফারেন্ট রকমের হতে পারে, সেই জন্য মানুষের টিথকে আমরা বলবো হেটারোডন্ট। দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান টিথ হচ্ছে হেটারোডন্ট, থেকোডন্ট, ডাইফিওডন্ট, টেম্পোরারি টিথ এবং তার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট টিথ। টেম্পোরারি টিথের যে ফর্মুলা 2102, এটা হচ্ছে টেম্পোরারি টিথের প্রধানত ফর্মুলা, ঠিক আছে? এটা প্রধানত আমরা যদি এইভাবে মাউথ ক্যাভিটিকে ধরি, সেটাকে চারটে ভাগে ভাগ করো। উপরের দিকের এই যে পোর্শনটা আছে হাফ আছে, আবার ফের দেখো এই যে পোর্শনটা আছে এটাও হচ্ছে হাফ আছে,
ক্লিয়ার? আবার এই অংশটা হচ্ছে হাফ আছে, আবার এই অংশটা হাফ আছে। তাহলে এই যে হাফ পোর্শনে এখানে ধরা যাক দুটো ইনসাইজার আছে, তারপরে একটা ক্যানাইন আছে, তার সঙ্গে সঙ্গে দুটো প্রিমোলার আছে এবং প্রধানত 3টে মোলার আছে। তো এটাই প্রধানত ডেন্টাল ফর্মুলা। কিন্তু টেম্পোরারি টিথের ডেন্টাল ফর্মুলা যেটা বলছিলাম, ইনসাইজার আছে, ক্যানাইন আছে, কিন্তু কোনো রকম প্রিমোলার নেই, কোনো রকম প্রিমোলার নেই, আবার মোলার দুটো আছে। আর পার্মানেন্ট টিথের যে ফর্মুলা 2 1 2 3 এবং তার সঙ্গে সঙ্গে দেখো 2 1 2 3, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, 2 আর 1 3 আর 2 5 আর 3 8, 8 দুগুণে 16। আবার দেখো 2 আর 1 3 আর 2 5 আর 3 8 দুগুণে 16, তাহলে 16 দুগুণে কত হচ্ছে এখানে 32। ক্লিয়ার? তাহলে 32টা টিথ আমরা পেয়ে গেলাম। নেক্সট পাকস্থলীর পরেই যেটা আছে তো সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। সো পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন ডিওডিনাম আছে, এটা হচ্ছে শর্টেস্ট এবং ওয়াইডেস্ট পার্ট, যেটা সি শেপেড হয়। জেজুনাম হচ্ছে মিডল পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন এবং এটা কয়েলড হয়, এবং ইলিয়াম হচ্ছে লংগেস্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে এলিমেন্টারি যে ক্যানাল আছে তার প্রধানত বিভিন্ন লেয়ার। সব থেকে বাইরের দিকে যে লেয়ার আছে সেটা হচ্ছে সেরোসা, তারপরে আছে ইনার সার্কুলারিস এবং আউটার লংগিচুডিনাল মাস্কুলারিস লেয়ার, এবং তার ভেতরের দিকে যেটা আছে তো সেটাই হচ্ছে সাবমিউকোসা, এবং তারপরেই যেটা আছে তো সেটা হচ্ছে মিউকোসা, এবং একদম ভিতরের দিকে যে পোর্শন আছে তো তাকে আমরা বলবো লুমেন, বা তাকে আমরা বলবো এলিমেন্টারি ক্যানালের গহ্বর। এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপের গ্ল্যান্ড আমরা দেখলাম, যেমন এই গ্ল্যান্ডকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, যেগুলো একদম এলিমেন্টারি ক্যানালের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, যেমন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ইম্পর্টেন্ট পোর্শন দেখো, চিপ সেল থেকে পেপসিনোজেন সিক্রেটেড হয়, দ্যাট হেল্প ইন ডাইজেশন অফ দ্য প্রোটিনস, এবং গবলেট সেল থেকে মিউকাস সিক্রেটেড হয়, দ্যাট প্রোটেক্ট স্টোম্যাক ফ্রম স্ট্রং অ্যাসিডিক এনভায়রনমেন্ট। আর অক্সিনটিক সেল থেকে তৈরি হচ্ছে HCl, প্রোভাইড দ্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এবং এখানে দেখো ইন্টেস্টাইনাল যে গ্ল্যান্ড আছে সেটা দুই ধরনের হয়, একটা ব্রুনার্স গ্ল্যান্ড এবং আর একটা ক্রিপ্টস অফ লিভারকুন। আরও কিছু পোর্শন আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি লিভার, সো হিট হেল্পস ইন ডিঅ্যামাইনেশন, ডিটক্সিফিকেশন, হিমোপয়েসিস, কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাগোসাইটোসিস, এই সমস্ত কাজে লিভার হেল্প করে। লিভার প্রধানত বাইল সিক্রেট করে পিত্তরস, যেটা গল ব্লাডারে গিয়ে জমা হয়। তার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্পর্কে আমরা দেখলাম, এবং ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড সম্পর্কেও আমরা পড়ে ফেললাম। এর পরের দিন আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে ডাইজেশন প্রসেস, কিভাবে ডাইজেশন হচ্ছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের ডাইজেশন কিভাবে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে নিউট্রিশন, একটু নিউট্রিশনের বিভিন্ন বিষয় পড়তে হবে, ব্যালেন্স ডায়েট, কোয়াশিওর কর, ম্যারাসমাস, তো এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। ক্লিয়ার? পরের দিন আমরা এই অংশগুলো আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।